প্রিয় ছাত্র ও ছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষা প্রায় দোরগোড়ায় এসে গেছে। আর সেই জন্যই একটু বুদ্ধি করে পরীক্ষার সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা জানা দরকার, এবং ঠিকমতো সময়কে কাজে লাগিয়ে কিভাবে প্রশ্নগুলোর উত্তরগুলো লিখতে হবে এবং সময় নষ্ট হবে না আর প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়া যাবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু একটু জেনে নেওয়া দরকার অন্যান্য প্রিপারেশনের সাথে সাথে। আর আজকের ক্লাসে তাই আমি এ ধরনের কিছু আলোচনা এনেছি যেগুলো আশা করি তোমাদের অবশ্যই কাজে লাগবে সময় বাঁচাতে এবং সঠিক সময়তে ঠিকভাবে অ্যান্সারগুলো করার জন্য। তাহলে চলো ধাপে ধাপে এক এক করে ব্যাপারগুলো বলা যাক। প্রথমে আসছি যে এই সিন পোর্শনটার উপরে। সিন প্যাসেজ থেকে তোমরা জানো যে প্রশ্ন তুলে দেওয়া থাকবে এবং সিনটা লেখা তোমাদের কাছে সহজ। তার কারণ হচ্ছে সিন জানা জিনিস এবং সেজন্য সিনটা তোমরা করতে পারবে সহজেই। সেজন্য সিনটা আমার পরামর্শ তোমরা প্রথমেই করে ফেলবে। সিনটা অল্টারনেট বেছে নিয়ে উত্তর দেওয়া এবং ট্রু ফলস, এগুলো তো তোমরা জানোই। আচ্ছা, ট্রু ফলসের ক্ষেত্রে একটা জিনিস যে খেয়াল রাখবে যে ট্রু ফলসের দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে ট্রু না ফলস সেটাকে বলতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে সেটার স্টেটমেন্ট তুলে দিতে হবে। তাহলে প্রথমেই যদি ট্রুটাকে ফলস করে দেওয়া হয় ভুল করে, বা ফলসটাকে ট্রু করে দেওয়া হয়, তাহলে সচরাচর ওই পার্টটায় কিন্তু নাম্বার দেওয়া হয় না। যেহেতু বেসিকভাবে যেটা ট্রু হওয়ার কথা ভুল করে সেটা অলরেডি স্টুডেন্ট ফলস করে ফেলেছে, সেই জন্য সে ধরনের জিনিসের স্টেটমেন্ট যদি ঠিক তোমরা লিখে থাকো তাহলে কিন্তু নাম্বার না দেওয়ার চান্সটাই বেশি। কিন্তু যদি ট্রু বা ফলস সেটাকে ঠিক ঠিক রেখে স্টেটমেন্টটা ভুল করা হয় তাহলে কিন্তু 1 নাম্বার সচরাচর দেওয়া হয়। তো তোমরা চেষ্টা করবে যে ঠিকঠাকভাবে ট্রু ফলসটা লেখা এবং তার স্টেটমেন্টটাকে তুলে দেওয়া। স্টেটমেন্টটা ঠিক যেরকম জায়গায় আছে সেখান থেকে সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা তুলে দেবে ট্রু ফলসের, তাহলে তাতে করে তোমরা ভালো নাম্বার পাবে। আর যে প্রশ্ন উত্তরগুলো সিন প্যাসেজেস থেকে থাকবে, সেই সিন প্যাসেজগুলো থেকে প্রশ্ন উত্তরগুলো একটু ঠিক যেরকম প্রশ্ন দেওয়া আছে তোমরা অ্যাকর্ডিংলি সেভাবেই সেগুলোর উত্তর দিতে চেষ্টা করো, তাহলে পারফেক্ট নাম্বারটা এবং ঠিকঠাকভাবে সঠিক নাম্বারটা পাওয়া যাবে পরীক্ষায়। এবার চলে আসছি আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজের ক্ষেত্রে একটা পরামর্শ দিই। আনসিন প্যাসেজ তোমরা প্রথমেই যখন পড়বে আনসিন প্যাসেজটা, একবার কম্প্রিহেনশন প্যাসেজটা যখন প্রথমবার একবার পড়বে, তার আগে প্রশ্নগুলো, আমি বলছি শুধু কোয়েশ্চেনগুলো, ট্রু ফলস বা অল্টারনেটিভ সেই অ্যান্সারগুলো নয়, অনলি কোয়েশ্চেন যেগুলো দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনগুলো একবার শুধু পড়ে নেবে। তাহলে এবং তারপরেই তোমরা পড়বে ওই আনসিন প্যাসেজটা, কম্প্রিহেনশন প্যাসেজটা, তারপরেই একবার অন্ততপক্ষে একবার মন দিয়ে পড়বে। তাহলে যখন তোমরা একবার মন দিয়ে আনসিন প্যাসেজটা পড়ছো তখনই কিন্তু প্রশ্নগুলো ঠিক কোন কোন জায়গা থেকে দেওয়া আছে দেখবে মাথায় সেটা এসে যাবে, এবং সেটা তোমরা সেই জায়গাগুলো একটা টিক দিয়ে দিতে পারো আনসিন প্যাসেজটাতে, যাতে করে কোশ্চেন অ্যান্সার লেখার সময় সেটা তোমাদের খুঁজে বের করতে সুবিধা হবে। বাকি অল্টারনেটিভ অ্যান্সার এবং ট্রু ফলসের অ্যান্সার যেভাবে লেখো তোমরা আনসিন প্যাসেজে সেভাবেই লিখবে। আর আরেকটা যে পার্ট থাকে মিনিং লেখা, কিছু ফ্রেজ দেওয়া থাকতে পারে বা একটা ওয়ার্ডও দেওয়া থাকতে পারে যেটা প্যাসেজের ভেতর থেকে শব্দ খুঁজে খুঁজে মিনিং লিখতে হয়, সেটাও তোমরা মিনিংগুলো যতটুকু পারবে বুঝে বুঝে ঠিকভাবে কিন্তু প্যাসেজের ভেতর থেকে লিখে উত্তরগুলো করবে। এরপর হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার প্রশ্নের উত্তরের জন্য কিছুটা চিন্তাভাবনা দরকার লাগতে পারে, কিন্তু তোমরা যেন খুব বেশি টাইম ধরে কিন্তু গ্রামারগুলো চিন্তাভাবনা করবে না, তাহলে কিন্তু অন্য লেখার ক্ষেত্রে অন্য পার্টের ক্ষেত্রে কিন্তু সময় নষ্ট হয়ে যেতে পারে। আর যদি কখনো তোমরা কোনো গ্রামার লিখতে লিখতে কোনোটা পরে করবে বলে ভেবে রেখো তাহলে কিন্তু সেটাকে একটা টিক দিয়ে রাখবে, তাহলে পরে সেটা মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু ভুলে যাওয়ার চান্সটা খুব বেশি। তো গ্রামার তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব গ্রামার ততগুলো তাড়াতাড়ি তোমরা পড়ে করে ফেলবে, যেটা ভার্বের বিভিন্ন ফর্মস থাকে, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস থাকে, আর ডু অ্যাজ ডাইরেক্টেড বলে যে গ্রামারগুলো থাকে। ফ্রেজাল ভার্ব তারপরেই থাকবে। ফ্রেজাল ভার্বে কিন্তু একটা কথা বলে রাখি, ফ্রেজাল ভার্বে কিন্তু তোমরা অবশ্যই ভার্বের টেন্সটাকে ফলো করবে। মানে অরিজিনাল যে আন্ডারলাইন ভার্বটার বদলে যে ফ্রেজাল ভার্ব লিখতে দেওয়া থাকবে সেই আন্ডারলাইন ভার্বটা প্রশ্নেতে যে টেন্সে দেওয়া থাকবে তোমরা কিন্তু সেই টেন্সেই কিন্তু ফ্রেজাল ভার্বটাকে লিখবে, তা নাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নাম্বার দেওয়া হয় না। ভার্ব যদি ঠিকমতো সিলেক্ট করাও হয়, যদি টেন্সকে ফলো না করা হয় তাহলে কিন্তু সব ক্ষেত্রে নাম্বার দেওয়া হয় না অনেক জায়গাতে। সুতরাং টেন্সটাকে ফলো করা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজনীয়। এরপর আমি আসছি রাইটিং পোর্শনে। রাইটিং পোর্শনের জন্য আমি তোমাদেরকে পরামর্শ দেবো যে মিনিমাম 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় কিন্তু তোমরা রাখবে রাইটিং লেখার জন্য। 1.5 ঘন্টা রাখলে আরও ভালো হয়, কারণ
রাইটিংটা লেখার জন্য কিন্তু সময় লাগবে। দেখবে লেখার সময় যেন সব কিছু ভেবে লিখতে গিয়ে এমন যেন না হয়ে যায় যে রাইটিংটা শেষে কম লিখতে হচ্ছে, ছোট হয়ে যায়, সেরকম কি জিনিস যেন না হয়। আচ্ছা, প্যারাগ্রাফ যেহেতু এবারে আসার চান্স আছে, তাই বলি প্যারাগ্রাফে কিন্তু তোমরা ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন এই 3টে ভাগ কিন্তু মেনটেন করার চেষ্টা করবে। ইন্ট্রোডাকশন থাকবে একটা সংক্ষিপ্ত বিবরণ যেটা নিয়ে প্যারাগ্রাফ লিখছো, বডিতে থাকবে মেন জিনিসগুলো, আর কনক্লুশন থাকবে পুরোটা পড়ে যেটা এলো, পুরো বিষয়টা পড়ে যেটা এলো সেটাকে সংক্ষেপে বলে দেওয়া, এবং যদি প্রতিকারের কিছু পথ থাকে তাহলে কিছু রেকমেন্ডেশন বা উপায় বলে দেওয়া। এগুলো মেনটেন করলে তোমরা অবশ্যই নাম্বার বেশি পাবে। স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু সবসময় তোমরা কিন্তু পাস্ট টেন্সের স্টোরিটাকে লিখবে, দেখবে প্রেজেন্ট টেন্স কখনো যেন না হয়ে যায়, কারণ স্টোরির প্রশ্নগুলো, পয়েন্টসগুলো দেওয়া থাকবে প্রেজেন্টে, তোমরা কিন্তু সেগুলোর ভার্বগুলোকে পাস্ট টেন্স করে কিন্তু পাস্ট টেন্সে লিখবে। প্রয়োজন হলে ডাইরেক্ট স্পিচ তোমরা ব্যবহার করবে ইনভার্টেড কমার মধ্যে, আর যেটা ইনডাইরেক্টলি লেখা যাবে সেটা তোমরা ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করবে। ডাইরেক্ট স্পিচ বলতে আমি এখানে বলছি যে কারোর উক্তি যদি তুলে ধরার প্রয়োজন হয় তাহলে সেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করতে, আর না হলে ইনডাইরেক্ট স্পিচে তোমরা নর্মালি সেন্টেন্স যেমন লেখো তেমনি লিখতে পারো, যেখানে যেমন প্রয়োজন। গল্পের শেষে অবশ্যই একটা মরাল দেবে, আর গল্পের একটা টাইটেলটা প্রথমেই দেবে ঠিকমতো মানানসই করে। এগুলো মেনটেন করলে তোমরা স্টোরিতে ভালো নাম্বার পাবে। এরপর আসছে প্রসেসিং। প্রসেস লেখার ক্ষেত্রে কিন্তু সবটাই কিন্তু প্যাসিভে লিখবে, তোমরা মনে রাখবে। প্যাসিভ ভয়েসে কিন্তু ইজ, আর ইত্যাদিগুলো যোগ করে, ইত্যাদি অক্সিলারি ভার্ব যোগ করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখতে হবে। এভাবে প্রসেসিং তোমরা প্যাসিভ ভয়েসে লিখবে। রিপোর্ট এবং নোটিশের ফরম্যাটটা কিন্তু দেখে যাও। যদি কোনোভাবে এবছর রিপোর্ট বা নোটিশ চলে আসে, আমার ক্লাসগুলোতে আগেই আমি আলোচনা করেছি কোনগুলো এবারে আসার চান্স বেশি, যেমন প্যারাগ্রাফ আসার চান্স বেশি, স্টোরি আসার চান্স বেশি, বায়োগ্রাফি আসার চান্স বেশি, প্রসেসিং আসার চান্স বেশি। কিন্তু যদিও বা রিপোর্ট বা নোটিশ রিপিট করেও দিয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা রিপোর্ট বা নোটিশ যে ফরম্যাটে লেখানো হয়েছে, আমার কাছে অনেক রিপোর্ট এবং নোটিশ ইত্যাদিগুলো লেখানো হয়েছে, সেই ফরম্যাটগুলো তোমরা কিন্তু জাস্ট একটু দেখে রেখো, যাতে তোমরা যে নোটিশ বা রিপোর্টই দিক না কেন সেগুলো তোমরা লিখতে পারো। বায়োগ্রাফি, রতন টাটার উপরে বায়োগ্রাফি ইত্যাদি বায়োগ্রাফি, মনোজ মিত্রের উপর বায়োগ্রাফি ইত্যাদি বায়োগ্রাফি আমারই ক্লাসে দেওয়া আছে। সকলকে অনুরোধ করছি সেই বায়োগ্রাফিগুলো একটু দেখে নিতে, তাহলে সেগুলো এসে গেলে কিন্তু তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। এবছর এডিটোরিয়াল লেটার এবং অন্যান্য ফর্মাল লেটার্স, যেমন ব্যাংকের ম্যানেজারকে চিঠি লেখা লোনের জন্য, বা কোনো পোস্ট অফিসে পোস্টমাস্টারকে চিঠি লেখা অনিয়মিতভাবে চিঠিপত্র ডেলিভারির জন্য, কিংবা কোনো হোটেল ম্যানেজারকে চিঠি লেখা হোটেলের রুম বুক করার জন্য, স্কুলে অ্যাপ্লিকেশন লেখাও হতে পারে। তো এ ধরনের চিঠিগুলো এবারে ইম্পর্ট্যান্ট। এডিটোরিয়াল লেটার দেখবে তোমরা বিভিন্ন রকমের জিনিসের উপরে হতে পারে, আর আমারই ক্লাসে বেশ কিছু এডিটোরিয়াল লেটার দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, এবং বাকিটা তোমরা নিজেদের মতো একটু লিখবে। এই জিনিসগুলো মেনটেন করলে কিন্তু তোমরা ভালো নাম্বার তুলতে পারবে। শেষে একটা কথা বলে রাখি, যদি কখনো এমন হয় যে রাইটিং পোর্শন লিখতে গিয়ে, প্রশ্ন উত্তর লিখতে গিয়ে বা গ্রামার পোর্শন করতে গিয়ে রাইটিং কম লেখা হবে বলে মনে হচ্ছে, কোনো রাইটিংটা হয়তো খুব কম তোমাদের মনে হচ্ছে যে আমি লিখতে পারবো, সময় নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা কি করবে, ইন্ট্রোডাকশন, যেমন হয়তো প্যারাগ্রাফ লিখছো, সেক্ষেত্রে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন এই সংক্ষেপ করে কিন্তু লিখে দেবে, যেন 3টে পয়েন্টস কিন্তু ঠিক থাকে। অর্থাৎ কোনো জিনিস প্রথম থেকে লিখে আর্ধেকটা লিখে খাপছাড়াভাবে ছেড়ে দেওয়ার থেকে কম করে লেখা হলেও কিন্তু তার মধ্যে যেন একটা লেখার মধ্যে ডিসটেন্সই যদি থেকে থাকে, প্রথম, মাঝখান এবং শেষ যদি ঠিক থেকে থাকে, যে কোনো লেখারই হোক না কেন, তাহলে কিন্তু তোমরা নম্বর ভালো পাবে। এটা যে কোনো লেখার ক্ষেত্রেই যে কোনো জায়গাতেই হয়, তাই তোমরা এইটা ফলো করতে চেষ্টা করবে। আর সবশেষে বলি যে আমার পক্ষ থেকে প্রত্যেকটা আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি রইল শুভেচ্ছা। বলি আমার প্রত্যেকটা ছাত্র ও ছাত্রীর প্রতি আমার রইল বেস্ট উইশেস, আমার তরফ থেকে শুভকামনা এবং আমার অনুপ্রেরণা, আমার শুভ ইচ্ছা যে তোমরা অবশ্যই মাধ্যমিকে প্রত্যেকেই ভালো নাম্বার তুলবে। অল দ্য বেস্ট। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।